পৃথিবীতে অনেক বন আছে, কিন্তু সুন্দরবন সুন্দরবন আলাদা। পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবন মানুষকে ঠিকই গ্রহণ করে নেয়, ফেরত পাঠায় তাকে বদলে দিয়ে। ছোটবেলা থেকেই পড়ে এসেছি এই বন সম্পর্কে, কিন্তু নিজের চোখে না দেখা পর্যন্ত কিছুতেই আমাদের ইয়াং ব্লাড ঠান্ডা হচ্ছিল না। তাই আমি ইশরাক অ্যান্ড আমার টিম চলোর সাথে বের হয়ে পড়ি বাংলাদেশের বলয় দেখার জন্য। অনেক রিসার্চের পর আমরা ঠিক করি গহন দ্য ফরেস্টকেপকে আমাদের ক্যাম্প বানাবো, যা আমাদের ভাইব ফুললি ম্যাচ করে। এই ভিডিওতে আমরা দেখাবো সুন্দরবনের র বিউটি, গহনে লেখা আমাদের গল্প, গরম জলের স্নিগ্ধতা আর ক্যানেল ক্রুজিং করার রিফ্রেশিং অভিজ্ঞতা। সাথে থাকছে এখানকার লোকালদের জীবন কাহিনী। আমাদের এবারে সফর শুরু হয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। টিম চলার একটা সমস্যা হচ্ছে, তারা অলওয়েজ লেট করে। আমরা বাড্ডা থেকে রওনা দিই 7:20-এ অ্যান্ড আমাদের ট্রেন ছিল 8টার সময়। তো কোনো মতো তাড়াহুড়া করে এসে আমরা এই ট্রেনটা এখন ধরতে পারতেছি। অ্যান্ড চলেন, এটা হচ্ছে খুলনার সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন। আমরা ঢাকা থেকে খুলনা পৌঁছাবো মাত্র 4 ঘন্টায়। সো দেখা যাক আসলে কি এই ট্রেনটা 4 ঘন্টায় পৌঁছায় নাকি। সো চলেন, লেটস এনজয় দ্য জার্নি। জাহানাবাদ এক্সপ্রেস আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। প্রথমত তার গতির জন্য, এত বেশি স্পিড ছিল যে জানালার কাছে গেলেই বাতাসের জন্য চোখে পানি চলে আসছিল। আর দ্বিতীয়ত এই ট্রেন পদ্মা সেতুর উপর হয়ে যায়। আশেপাশে এমন সব দৃশ্য দেখি যা আমাদের জন্য একদম নতুন। ট্রেন জার্নি ইজ ভেরি কমফোর্টেবল। ট্রেন দেখলেই মনে পড়ে যায় ছোটবেলায় আমরা কিভাবে স্কুল বাঙ্ক দিয়ে ট্রেনে চড়ে এদিক ওদিক ঘুরে বেড়াতাম, ধরাও পড়তাম। যাই হোক, আমরা এখন চলে আসলাম খুলনায়। মাত্র 4 ঘন্টার ব্যবধানে আমরা পৌঁছালাম খুলনা শহরে, এবং এই ট্রেনটা এত ফাস্ট ছিল যে এত দ্রুত আমাদেরকে পদ্মা সেতুর উপর দিয়ে খুলনা নামিয়ে দিয়েছে। খুলনা শহরের স্টেশনটা অনেক ক্লিন, দেখে খুবই ভালো লাগতেছে, এবং আমরা দেখতে পারতেছি যে এখানে পরিষ্কার কর্মীরা সবসময় কাজে নিয়োজিত আছেন এই স্টেশনটাকে ক্লিন রাখার জন্য, which is really good. সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব কাল, তাই আমরা রাত্রি যাপনের জন্য এক ফ্রেন্ডের ইনভিটেশন অ্যাকসেপ্ট করি। সো গুড মর্নিং ফ্রম খুলনা সিটি। আমাদের এখন খুলনা শহর থেকে মংলা যেতে হবে, প্রায় ঘন্টাখানেকের পথ। এই পথে দেখতে পারবেন হিউম্যানিটির সাথে নেচারের পিওর কোলাবোরেশন। অ্যান্ড টিম চলো অলওয়েজ এইসব ধরনের রাইড অনেক বেশি এনজয় করে থাকে। খুলনা শহর থেকে এই মংলা ঘাটে আসার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটি ওয়ে হচ্ছে সিএনজি দিয়ে আসা, যেটা আমরা চুজ করছি, এবং আপনারা চাইলে সেখান থেকে বাস দিয়েও আসতে পারেন। বাস দিয়ে আসার ক্ষেত্রে আপনাদেরকে কাটাখালি যেতে হবে এট ফার্স্ট, দেন সেখান থেকে বাস দিয়ে আসতে পারেন। অ্যান্ড আরেকটা ওয়ে হচ্ছে আমাদের মতো সিএনজি দিয়ে আসা অবশ্যই। অ্যান্ড খুলনাতে অনেকগুলা রেন্টে কার নামে কিছু শপ আছে, সেখানে যে আপনারা গাড়ি ভাড়া নিয়ে এখানে চলে আসতে পারেন। গহন থেকে আমাদের জন্য বোট পাঠানো হয়েছে। মংলা থেকে আমাদের যাবতীয় খরচ গহন বিয়ার করবে। এখান থেকে সবকিছুই তাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। মানি ব্যাগ বের করার চিন্তা আপাতত ভুলে যান। এটা হচ্ছে মংলা ফেরিঘাট, এবং এখান থেকে আমাদের বোটে করে আমাদেরকে রিসোর্টে নিয়ে যাবে। অ্যান্ড এখানে এসে আমরা একটা জিনিস ফিল করতে পারতেছি, সেটা হচ্ছে পশুর নদী আর সমুদ্রের একটা সুইট স্মেল আমাদের নাকে এসে লাগতেছে। চলেন আমরা এখন বোট রাইডের দিকে যাই। এই বোট রাইডটা আমাদের জার্নির মোস্ট ইন্টারেস্টিং পার্টগুলোর মধ্যে একটি।
হঠাৎ যেন আমরা নিশ্চুপ হয়ে গেলাম সুন্দরবনের বিশালতা অনুভব করে। আমরা কত ক্ষুদ্র এই বনের কাছে। পশুর নদীর ওপর দিয়ে আমরা মেঘের মতো ভেসে যাচ্ছি গহনের উদ্দেশ্যে। গন্তব্যে পৌঁছাতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। কখন যে এত সময় পার করে ফেললাম তা আপনাদেরকে বলে বোঝাই কিভাবে। এই রিসর্টের নামতেই একটা ঠান্ডা বাতাস আমাদেরকে ওয়েলকাম করলো, অ্যান্ড এত ভালো লাগতেছে। আমরা সত্যি থ্যাঙ্কফুল নেচারের প্রতি, আল্লাহর প্রতি, যে আমাদেরকে এরকম একটা ওয়েদার এখন দিচ্ছেন। নেচারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এই রিসর্টটি সাজানো। টিম চলো যে কটেজে উঠে, তার নাম হচ্ছে সুন্দরী কুটির। নামটাও কি সুন্দর দেখেছেন? সেমি ডুপ্লেক্স একটি কটেজ। বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে আসার জন্য গহন হতে পারে আপনাদের জন্য একদম পারফেক্ট একটি ডেস্টিনেশন। এই ঘন জঙ্গলের মধ্যে তারা যেই পরিমাণ অ্যাক্টিভিটিস অ্যান্ড লাক্সারি প্রোভাইড করে থাকে তা প্রায় আনম্যাচেবল। অ্যান্ড আমরা ব্যালকনি থেকে ঠিক এরকম একটা ভিউ পাবো। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, এখনো হালকা হালকা বৃষ্টি আছে, আর তার সাথে রোদ। একটা প্রবাদ বাক্য আমার মনে পড়তেছে এখন, যে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। অ্যান্ড এখানে আবারও সেই ঠান্ডা বাতাস। শহরে যত স্ট্রেস, যত টেনশন, সব যেন নিমিষেই নাই হয়ে গেল এখানে এসে। আমরা এই দিক দিয়ে যে দেখতে পারতেছি নদীর মধ্যে সূর্যের আলোর রেগুলা যে পড়তেছে, খুব খুব সুন্দর লাগতেছে। সাথে একটা ঠান্ডা মৃদু বাতাস, সত্যি খুব অসাধারণ। আমাদের লাঞ্চের মেনু ছিল এখানকারই লোকাল অ্যান্ড ফ্রেশ ফুড। বাঙালিদের সাথে দুপুরের ঘুমের কানেকশনটা একটু অন্যরকম। না ঘুমালে চলবে না ইশরাক, ক্যানেল ক্রুজিংয়ে বের হতে হবে। এই শব্দগুলো শোনার জন্যই তো আমাদের কান এতদিন ধরে অপেক্ষা করছিল। বাংলার সৌন্দর্যকে আর কিভাবে ফুটিয়ে তোলা যায় তা হয়তো আমাদের জানা নেই। মনের মধ্যে এক অবাক অনুভূতি সাড়া দিল। আমরা যেই খালের উপর দিয়ে যাচ্ছি, এর ভিতর কত শত রহস্য লুকানো আছে তা কে জানে। এমন কত প্রাণী রয়েছে যা আমাদের এই দুচোখ কখনো দেখিনি। এখানেই আছে হাজার হাজার কুমিরের বসবাস। মাহাদি আর শাফিন ভাই আমাকে আস্ক করলো, চলোর ফিউচার কি। দেখা যাক। পিসফুল একটা টাইম স্পেন্ড করে আমরা চললাম এখানকার লোকালয়ের দিকে। এই এলাকার যাকেই জিজ্ঞাসা করি তারা সকলেই সম্মুখ চোখে বাঘের সাক্ষাৎ পেয়েছেন। কেউ হারিয়েছেন তাদের প্রিয় মানুষজনকে।
অনেকেই শিকার হয়েছে জলদস্যু বাহিনীর, কিন্তু এগুলো সবই 5 থেকে 7 বছর আগের কাহিনী। এখন এই জায়গাগুলো বেশ নিরাপদ। বাঘ বা জলদস্যুর ভয় নেই বললেই চলে, তবে কুমির হতে সাবধান। এই বাজারে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন আপনারা, ভাজা পোড়া থেকে শুরু করে কড়াই থেকে নামানো গরম রসগোল্লা পর্যন্ত। তবে পার্সোনালি আমি এই ভাজা পোড়া খাওয়াকে নিরুৎসাহিত করব। ব্যাক টু গহন রিসোর্ট। রাতে বারবিকিউয়ের আয়োজন করা হয়ে থাকে এখানে। ডিনার শেষে আজকের দিনের লাস্ট অ্যাক্টিভিটিস হিসেবে আমরা ক্যারাম খেলাতে মনোনিবেশ করলাম। শুভ সকাল গহন থেকে। সুন্দর একটি পরিবেশের সাথে আমাদের দিন শুরু হয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা রওনা দেই আজকের দিনের স্পটলাইট করমজলের উদ্দেশ্যে। প্রায় ঘন্টাখানেকের পথ। করমজল বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র, যা সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এখানে আসলে যেন আপনার লাইফ স্প্যান আরও 10% বেড়ে গেল। প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে বেঁচে থাকার এক মহাকাব্য। মংলা সমুদ্রবন্দর থেকে এর দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এখানে আছে হরিণ প্রজনন কেন্দ্র। কই ব্রোগুলা কোথায়? করমজলে এসে একটা মিষ্টি বাতাস আমাদেরকে স্বাগতম জানালো, আর তার সাথে আমরা এসেই বানর দেখতে পেলাম। অ্যান্ড এইখানে আমরা দেখতে পারতেছি পানির পুরা দুইটা কালার, এক সাইডে একটু গাঢ় নীল আর এক সাইডে একটু ঘোলাটে কালার। এখন সময় করমজলের ভেতরটা এক্সপ্লোর করে দেখার। তার আগে আমরা ফিউল হিসেবে মিষ্টি ডাব পান করে নিলাম। অনেক মিষ্টি ডাব। ভেতরে ঢুকতেই এক ঝাঁক বানরের দল আমাদেরকে স্বাগতম জানালো। শুরুতেই আমরা দেখা পাই চিত্রা হরিণের। কাকা, এই হরিণের জন্য এগুলা কি? এগুলা শাক পাতা? কি শাক এগুলো? দেখেন হরিণ খাবার যে আমরা এখানে নিতে আসবো ও জানে কিভাবে বুঝে গেছে এবং কুইকলি চলে আসছে আমাদের কাছে। খাবারের সাথে মতলব শুধু তার। দুইটা পাতা দুইজন খাবে। আরে আরেকজন চলে আসছে। ব্রো, তুমি কাড়াকাড়ি কেন করো? অ্যান্ড এই হরিণের যে অভয়ারণ্য আছে তার পাশেই আমরা কুমিরের একটা কেজ দেখতে পারতেছি। অ্যান্ড এখানে একটা বিশাল আকার কুমির শুয়ে আছে। ইটস ভেরি হিউজ। জাস্ট সাইজটা দেখেন কুমিরের। অ্যান্ড সে একদম মানে আরামে শুয়ে আছে এখানে। অ্যান্ড তার সাথে এদিক দিয়েও আমরা কিছু কুমিরের বাচ্চা দেখতে পারতেছি। এরা আরেকটু ছোট। এই দেখেন বাচ্চাগুলো একটা আরেকটার উপরে কিভাবে শুয়ে আছে এই গরমের মধ্যে। উপরে একটা জিনিস খেয়াল করবেন, যেখানে চাল আছে তারা ঠিক সেটার নিচেই, খোলা জায়গার নিচে না। এই রাতে এখন এত গরম, রোদের তাপটা এত বেশি লাগতেছে যে আমাদের ক্যামেরা একটু পর পর বন্ধ হয়ে যাচ্ছে। ওয়ার্নিং দিচ্ছে আমাদেরকে যে অনেক গরম হয়ে গেছে ক্যামেরা। করমজলে এরকম ট্রেল আপনারা দেখতে পারবেন। দুই পাশে জঙ্গল, মাঝখান দিয়ে ট্রেল। এবং এই দেখেন একটা পাখি ডাক দিল কেবল। চারিদিকে পাখির ডাক, কত সুন্দর লাগতেছে।
এই গরমের মধ্যেও আপনাদেরকে আমরা এই সব কিছু এক্সপ্লোর করে দেখাচ্ছি। তার জন্য তো একটা সাবস্ক্রাইব চাই। এই যে আমরা সুন্দরী গাছ দেখতে পারতেছি এখানে, সুন্দরবনের বিখ্যাত সুন্দরী গাছ। স্বপ্নের মতো একটি ট্রেল দিয়ে আমাদের হেঁটে চলা। এখন বুঝতে পারতেছি ঠিকই যে কেন লেখকরা এই বন নিয়ে এত কল্পকাহিনী লিখে গিয়েছেন। ট্রেলের মাঝখানে একটি ওয়াচ টাওয়ার পড়বে। উপর থেকে আরো ভালোভাবে এই বনের সৌন্দর্যকে চোখে গেঁথে নিতে পারবেন। তার সামনে এগোলেই কাঠের তৈরি একটি ব্রিজ পাবেন, ছবি তোলার জন্য যা হতে পারে পারফেক্ট একটি স্পট। গরম জলের ভিতরে একটা ঝুলন্ত ব্রিজও আছে, এবং ব্রিজটা দেখে মনে হচ্ছে অনেক পুরানো, অনেক আগের বানানো, বাট মজবুত আছে। আর এই যে এখানে বিভিন্ন ধরনের যে লেখা আমরা দেখতে পারতেছি, আপনারা প্লিজ এই লেখাগুলা এই জায়গায় এসে লিখবেন, কারণ জায়গাটার আলাদা একটা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যটা আপনারা প্লিজ নষ্ট করেন না। এখানে কি মধু পারলেন চাক থেকে? তো আমরা এখানে এসে ফ্রেশ মধু পাইলাম। তারা মোয়ালরা একটু আগেই এই গাছ থেকে মৌচাকটা পেরে এখান থেকে হেঁটে যাচ্ছিল, তো তখন দেখে আমরা তাদেরকে থামাই এবং তাদের কাছ থেকে মধু কিনি। এই মধু তারা বললো যে কেওড়া গাছের মধু, কেওড়া গাছের মধু একটু টক হয় হালকা করে, এবং এই মধু কেজি তারা 1000 টাকা করে রাখলো। কিন্তু আমাদের ডেস্টিনি আজকে অন্য কথা বললো। তো একটা অবাক করার বিষয় হচ্ছে, আমরা মধু ঠিকই পেয়েছি, কিন্তু আমরা ঘুরে ফিরে আবার সেই ওয়াচ টাওয়ারে চলে আসলাম। কেন এটা হলো আমরা জানি না। ঠিক সেম পজিশনে আবার এতক্ষণ হেঁটে আবার সেই ওয়াচ টাওয়ারে। এই যে এই রাস্তাটা আপনাদেরকে দেখাইছিলাম একটু আগে, 710 মিটারের রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা আবার ব্যাক করলাম। এটা কেন হলো জানি না। আমরা এদিক থেকে ঘুরে মেবি এদিক থেকে আসছি। এখান থেকে বের হবো কেমন এখন জিজ্ঞেস করে বের হতে হবে। রাস্তা হয়তো আমরা পেয়ে গেছি, বাট মাঝপথে এরকম দৃশ্য দেখব তা কল্পনাও করিনি। আমি অনেক জায়গা ঘুরেছি, কিন্তু একদিন বুঝলাম আমি জায়গাগুলো দেখিনি, ওরা আমাকে দেখে রেখেছিল। আমি ভাবতাম আমি ঘুরতে এসেছি, কিন্তু প্রথম থেকেই ওরা আমাকে শেখাচ্ছিল কিভাবে থামতে হয়, কিভাবে শুনতে হয়, কিভাবে নিজেকে দেখতে হয়। সত্যি কথা হলো, আমি কোনোদিন একা ছিলাম না। প্রতি জায়গা আমার একটি অংশ নিয়ে রেখেছে। আমি আবার আসবো এখানে, কারণ এই জায়গাগুলো আমাকে মনে রাখবে। আর এভাবেই চলতে থাকবে চলর যাত্রা, যা টিম চলর ভবিষ্যৎ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বাংলাদেশের নেচারকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না।